স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরুণী। বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ দেখতে চায় চীনা কমিউনিস্ট পার্টি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠকে এমনটা বলেছেন তারা। বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তাই তারা এ বিষয়ে মন্তব্য করেননি। সমৃদ্ধ পরিপুর দেখতে চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে চায়। দ্রুত নির্বাচন দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তারা বলছেন, ডিসেম্বর টু জুন নির্বাচন নিয়ে কেন ধোঁয়াশা ছড়ানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছে। সরকারের উচিত শক্ত হাতে এসব দমন করা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেক অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, ঠিক সময়ে নির্বাচন না হলে দেশি বিদেশি ষড়যন্ত্র মাথা চাড়া দিয়ে উঠবে। জুন পর্যন্ত আমরা জানি যে ফেব্রুয়ারির পরে যে অবস্থা সৃষ্টি হয় বাংলাদেশে, মার্চের পরে আর অবস্থা থাকে না, নরমাল অবস্থা। তাই আমরা ইউনূস সাহেবকে বলবো, এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ কাম্য করে, সেই জন্যই হচ্ছে আমাদের কথা বলা। যাদের রাজনৈতিক পুঁজি নেই, জনগণের প্রতি আস্থা নেই, সংস্কার নিয়ে বেশি উচ্চবাচ্য করছে তারাই। সংস্কারকে ইস্যু করে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে বলে মনে করেন বিএনপি নেতারা। এর ফলে দেশ ক্ষতির মুখে পড়বে বলেও শঙ্কা তাদের। বিএনপি নেতারা বলছেন, সংস্কারের নামে নির্বাচন থামানো হলে তা হবে ফ্যাসিস্টের আচরণ। অন্তর্বর্তী সরকারের ৮ মাসে সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক বিষয় সংস্কার ও নির্বাচন। তবে এই দুই ইস্যুতে সরকার এবং বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। এই বাস্তবতার মধ্যেই সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। অন্যান্য দলের সঙ্গে একবার করে হলেও বিএনপির সঙ্গে এরই মধ্যে বৈঠক হয়েছে ৩ বার। সংস্কারের অনেক বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ ও মৌলিক কিছু বিষয়ে বড় মতপার্থক্য রয়েছে বিএনপির। সরকার আগেই ঘোষণা দিয়েছিল, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে হবে জুলাই চার্টার, যেখানে স্বাক্ষর করবে সব দল। কিন্তু সংস্কারের এমন প্রক্রিয়াকে নির্বাচন পেছানোর কালক্ষেপণ মনে করছে বিএনপি। যাদের কোনো আসলে পলিটিক্যাল ক্যাপিটাল নাই, যাদের কোনো জনগণের উপর কোনো আস্থা নাই, এগুলোটা ম্যানুফ্যাকচার করতেছে। এটা এতদিন সময় তো লাগার কথা না। এটা কিচ্ছু না, একটা চার্ট করবে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে। এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে, কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো ১ মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট ১ মাসের মধ্যে দেওয়া সম্ভব। এগুলো করবেই তো হচ্ছে পার্লামেন্ট, এটা তো করবেই তো হচ্ছে জনপ্রতিনিধিরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা। তো সুতরাং সেই জায়গাতে আস্থাশীল হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এই কথাগুলো বলছেন, যে আগে আমরা এটা সেরে নেই, তোমরা আপাতত বিশ্রাম নাও, আমরা আগে এই কাজগুলো করে নিই। এইটা মানে পলিটিক্যাল যে ডিনামিক্স, সেই ডিনামিক্সের এগেনস্টে জিনিসটা চলে যায়। নেতারা বলছেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে একতরফা দায় দেয়া হচ্ছে, কিন্তু কোনো কিছুর জন্যই নির্বাচন থামানোর পক্ষে না তারা। অন্তর্বর্তীকালীন সরকার আশা করে, চায় এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে, বাংলাদেশের জনগণের সার্বিক সহযোগিতার মাধ্যমে সেটি ডিসেম্বরের ভিতরেই করা সম্ভব। বাট সেই সদ ইচ্ছাটুকু আমাদের থাকতে হবে যে না, আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করব। সংস্কারকে নির্বাচনের বিকল্প হিসাবে দাঁড় করানোটা এটা ঠিক নয়। যদি এইরকমই কিছু করা হয় বা বলা হয় এবং এটাকে থামিয়ে রেখে, নির্বাচনকে থামিয়ে রেখে আমরা এটা করি, এই কথার মধ্যে দিয়ে এক ধরনের ফ্যাসিবাদেরই সুর ধ্বনিত প্রতিধ্বনিত হয়। নির্বাচন আদায়ে জনমত তৈরির পাশাপাশি সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে সরব হওয়ার পরিকল্পনার কথাও জানান বিএনপি নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কঠিন কাজটি কিভাবে সঠিকভাবে করতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ।
জাতীয় নাগরিক স্মরণ সভায় এভাবেই তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতি, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, সম্ভাবনার বাংলাদেশ গড়তে প্রয়াত বিচারপতি রৌফের কর্মময় জীবন হতে পারে অনুকরণীয়। As an election commissioner, none can bypass him. An ideal election, what is called an ideal election, এটা উনি করে দেখিয়ে গেছেন। উনি একাধারে যেমন ছিলেন একজন সফল আইনজীবী, একজন বিচারক, বিচারপতি, একজন অত্যন্ত সফল প্রধান নির্বাচন কমিশনার। এই 90 সালের নির্বাচনটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছিল একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হিসেবে। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর রাখার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে কমিশনের সাথে একই ব্যক্তির 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হয়েছে তারা। আর রাষ্ট্র সংস্কারে যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, সেজন্য সকলকে সজাগ থাকতে বললেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর 10 সদস্যের প্রতিনিধি দল, যা চলে বিকেল 5:30টা পর্যন্ত। রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়। প্রায় 7 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের নায়েবে আমির। বলেন, সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের বিষয়ে মত তাদের। একজন সর্বোচ্চ 2 বার হবেন প্রধানমন্ত্রী। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের মেয়াদও 5 বছর থাকবে। কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। এদিনও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের আহ্বান জানায় দলটি। ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা। পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি। সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। বিশ্বাসযোগ্য ও টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে জামায়াত সহযোগিতা করবে বলে জানান নায়েবে আমির। দেশের প্রত্যেক সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি। আরও বেশি এক্সপেনশন দরকার, এসব বিষয়ে আমরা একমত হয়েছি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বিপর্যয়ের কারণে প্রায় 3.5 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর খুলনা পাওয়ার গ্রিডের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। রাত 8:30টার পর থেকেই ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ সচল হতে থাকে। এর আগে বিকেল 5:30টা থেকে খুলনা জেলা ও বিভাগের বিভিন্ন এলাকায় লোডশেডিং শুরু হয়। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির হিসাব অনুযায়ী খুলনায় ন্যাশনাল গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত 8:30টার পর সরবরাহ শুরু হয়। এদিকে এবার গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া অনিশ্চিত। খোদ বিদ্যুৎ উপদেষ্টা বলেছেন, লোডশেডিং থাকবে, তবে তা সীমিত রাখার চেষ্টা করা হবে। সেক্ষেত্রে গ্রাম শহরের মধ্যে বৈষম্য থাকবে না। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বলেন, অপ্রয়োজনীয় কিছু প্রকল্পের ব্যয় কমানোর ফলে বাড়তি কিছু টাকা পাওয়া যাওয়ায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের বকেয়া পরিশোধ করা গেছে। ফলে এবারের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি বৃদ্ধির বদলে কমবে।
ইউনিটের মধ্যে থাকে। জ্বালানি সংকট থেকে উত্তরণের পথ বিষয়ে এই সেমিনারের আয়োজন করে জ্বালানি প্রতিবেদকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB, যেখানে জ্বালানি খাতের বর্তমান সংকটের চিত্র তুলে ধরে গবেষকরা পরামর্শ দেন নিজস্ব সক্ষমতায় গ্যাস অনুসন্ধান বাড়ানো, জ্বালানির প্রকৃত চাহিদা নির্ধারণ এবং গৃহস্থালী সিএনজি ও ক্যাপটিভে গ্যাস সংযোগ না দেয়ার। তাহলে নিয়ার টার্ম চ্যালেঞ্জ হচ্ছে রিগ্যাসিফিকেশন। সরকার গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলেও একটিও সাড়া মেলেনি কেন তা ভেবে দেখার আহ্বান জানান গবেষকরা। আমরা যখন অফশোরে ডাক দিচ্ছি বিদেশি কোম্পানিগুলোকে, তখন এটা মনে রাখা দরকার যে অফশোরে আমাদের অতীত অভিজ্ঞতা নেই। এটিকে যদি আমরা অন্যান্য দেশের অফশোরের ক্ষেত্রে যে মূল্য কাঠামোটি রয়েছে সেটির সাপেক্ষে তুলনা করি, তাহলে আসলে আমার মনে হয় যে ঠিক হবে না। ফলে এখানে আমাদেরকে রিস্ক প্রিমিয়ামটি কনসিডার করেই হয়তো মূল্য সমন্বয়ের প্রয়োজন হবে। জ্বালানি খাতের সংকট উত্তরণে অনুসন্ধান বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানিগুলোর বাণিজ্য করার সুযোগ বন্ধের উপর জোর দাবি জানান বিশেষজ্ঞরা। তার প্রাইসিং করতে আসছে, সে 60 পয়সা থেকে পার ইউনিট 90 পয়সা তার রেভিনিউ রিকভারিমেন্টের ঘাটতির জন্য প্রস্তাব করছে। তার বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর জন্য আমরা তাদের মার্জিন বাড়াচ্ছি, সে কোনো বিনিয়োগ দেখায়নি। তারা হাসপাতাল চালায়, তারা কি চালায়, তারা স্কুল চালায়, তারা একজন 4টা করে তারা প্রফিট বোনাস নিছে, তারা 1টা করে পারফরমেন্স বোনাস নিছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো একদিকে মুনাফামুখী বাণিজ্য করে বোনাস নেয়, অন্যদিকে সংকটের কথা বলে জ্বালানির দাম বাড়ায়। এমন সুযোগ বন্ধের কথা জানান জ্বালানি উপদেষ্টা। আগে তো নিজের ঘর ঠিক করতে হবে। ওই যে শামসুল আলম সাহেব বললেন যে এখানে তো সবাই আমাদের যারা বিদ্যুৎ কোম্পানি, জ্বালানি কোম্পানি, ওরা তো একটা মহা প্রফিটেবল কোম্পানি। ওরা মনে হয় যে ওরা অ্যাপল কিংবা কি বলে যে গুগল কিংবা ইয়ের মতো কি বলে এদের মতো প্রফিটেবল কোম্পানি, বোনাসের শেষ নাই। এক প্রশ্নের উত্তরে জ্বালানি উপদেষ্টা গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে দরপত্র আবার আহ্বান শুরু হবে বলেও জানান। নিশ্চিত ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে গেলে এটা আবার রিটেন্ডার হয়ে যাবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বিসিবির এফডিআর এর টাকা অন্যত্র নেয়ার বিবৃতিতে শুভঙ্করের ফাঁকি, 2 বোর্ড পরিচালকের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা বিসিবির, সেটিকে চ্যালেঞ্জ করে বসেছেন পরিচালক মাহবুব আনাম। বলছেন দায়িত্বে আসার আগেই হয়েছে কিছু লেনদেন, জানতেন না কোন ব্যাংকে রাখা হবে টাকা। বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজের ক্ষমতা বলেই করেছেন আর্থিক লেনদেন। বিসিবির এফডিআর এর টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নেয়া নিয়ে হয়েছে অনেক জলখোলা। 238 কোটি টাকা ইউরো ক্যাটাগরি থেকে ইউরো ক্যাটাগরির ব্যাংকে নেয়ার ব্যাপারে জানতেন না বোর্ড পরিচালকরা। বোর্ড সভাপতি একক ক্ষমতা বলে সেটি সরিয়েছেন বলেই সংবাদ মাধ্যমের খবর। কিন্তু শনিবার দুপুরে বিসিবি থেকে পাঠানো মেইলে দেখা যায় টাকা সরানোর বিষয়টি হয়েছে পরিচালক মাহবুব আনাম ও ফাহিম সিনহার সিগনেচারে। জানিয়ে শুরু হয় আবারও দুম্রজাল। খোঁজ নিয়ে জানা যায় বিসিবির মেইলে আছে অনেক শুভঙ্করের ফাঁকি। অ্যাকাউন্টস মিডিয়া কমিটি ও নাজমুল আবেদিন ফাহিমের সাথে লম্বা বৈঠক শেষে যা পরিষ্কার করেছেন মাহবুব আনাম। আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি, সেই সিদ্ধান্ত আমাদের ছিল না। জুলাই অগাস্টের পরে বোর্ডের ডিরেক্টর সংখ্যার কিছু ঘাটতি ঘটে এবং বিভিন্ন কমিটির দায়িত্বে আমরা অনেকেই ছিলাম না। জানুয়ারির শেষের দিকে এসে বন্টন হয়েছে, যেখানে আমাদেরকে আরও অধিকারও কিছু দায়িত্ব দিয়েছেন। তার আগে এটা যেই কমিটি ছিল না সব অবশ্যই সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্টের কাছেই বর্তায় বাই কনস্টিটিউশন। বিসিবির আর্থিক লেনদেন ইস্যু দেখভালের জন্য এই বছরের জানুয়ারির 25 তারিখ দায়িত্ব দেওয়া হয় মাহবুব আনাম ও ফাহিম সিনহাকে। কিন্তু 238 কোটি টাকার এফডিআর এর অন্যত্র নেওয়ার প্রক্রিয়া আগেই সম্পন্ন করে রেখেছিলেন বিসিবি সভাপতি। আমরা যে ডলারগুলো ভাঙাই সেটা বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে আমরা ডলার ভাঙিয়ে সেই পরিমাণ সমপরিমাণ টাকা এফডিআর করব, কিন্তু কোন ব্যাংকে বা কোথায় করব সেই সিদ্ধান্তটা যে গুরুদায়িত্ব থাকবেন সেখান থেকে এসছে। আমরা সিগনেচারের দায়িত্ব নেই না, আমরা দায়িত্ব নেই না, কারণ আমাদের কাছে যখন কাগজটা আসে সেটা সব ধাপ পার হয়ে আসে। বিসিবি বেশি মুনাফার জন্যই অন্য ব্যাংকে নিয়েছে টাকা তা স্পষ্ট। তবে নেয়ার যে প্রক্রিয়া সেটি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সব নিয়ম কানুনকে, যা ভবিষ্যতের জন্য দিচ্ছে অশনি সংকেত। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।